ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আমার গাড়ি বের করো, মিটিং এ লেট হয়ে যাচ্ছে। ড্রাইভার, গাড়ি কোথায়? ম্যাডামের গাড়ি রেডি হয়ে গেছে। ম্যাডামের গাড়ি রেডি হয়ে গেছে, চলে এসো পিছনে। চলো ড্রাইভার। কি শুরু করেছো কি এখানে? হ্যাঁ, পুরো পরিষ্কার করে গিয়েছিলাম, আবার তোমরা নোংরা করেছো। তুমি ম্যাডামের সাথে এভাবে কথা বলতে পারো না। তুমি জানো না ম্যাডাম খুব বড় সরকারি অফিসার। তোমরা সবাই পাগল মিলে আমাকেও পাগল করে ছাড়বে। যদি কেউ একটুও আওয়াজ করেছো, কোনো বদমাইশি যদি করেছো, ডাক্তারকে ডেকে বড় বড় ইনজেকশন দেওয়াবো। চলো তাড়াতাড়ি ভেতরে চলো, চলো। তোমরা কি দেখছো? চলো চলো ভিতরে। বাড়ি যাওয়ার সময় সব নোংরা করে রেখে দিয়েছে। গায়ত্রী, চলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, 2 মিনিট, এই কাজগুলো সেরেই আমি আসছি। আরে আজ হাসপাতাল থেকে তাড়াতাড়ি ছাড়া পেয়েছি, তাই ভাবলাম তোমাকে সঙ্গে নিয়েই যাই। তাড়াতাড়ি চলো। এই পাগলগুলো না মাঝে মাঝে এমন কাজ বাড়িয়ে দেয়। এক্ষুনি পরিষ্কার করেছিলাম, আবার করতে হবে। এই ম্যাডাম এখানে কি করছে? এটা পাগলা গারদ, পাগলেরাই থাকে এখানে। হবে কোনো পাগল? তুমি একজন পাগল। উনি হলেন সুনিধি ম্যাডাম, একজন বড় সরকারি অফিসার। তুমি জানো, যখন আমি সমস্যায় পড়েছিলাম তখন উনিই আমায় সাহায্য করেছিলেন। আজ আমি এই যে সরকারি হাসপাতালে চাকরি করছি, সেটা ওনারই দয়ায়। যদি উনি এত বড়ই অফিসার হয় তাহলে এখানে কি করছে? গায়ত্রী, শোনো না, তুমি একটু আমাকে ওনার সাথে দেখা করাবে? নমস্কার ম্যাডাম। আমায় চিনতে পারছেন? আমি বীরজু। আপনার দয়াতেই তো আমি সরকারি হাসপাতালে চাকরি পেয়েছি ম্যাডাম। কে এই লোকটা? আমি চিনি না, আমি বাড়ি যাব। একটু দাঁড়ান। এই দেখুন ম্যাডাম, আপনার বিয়ের পার্টিতে আমায় নেমন্তন্ন করেছিলেন। এটা আমি। ধীরাজ,
আমার স্বামী, আমার বিয়ে হয়েছিল। আমি ধীরাজের কাছে যাব, আমায় নিয়ে চলো না, আমি ধীরাজের কাছে যাব। জানো ধীরাজ আমায় কত ভালোবাসে, অনেক ভালোবাসে। একজন সাহসী ও দক্ষ অফিসার যে অন্যদের আশ্রয় হয়ে উঠেছিল, প্রেরণা হয়ে উঠেছিল, আজ এমন অবস্থা হয়েছে তার যে তার স্মৃতিও ঠিক করে কাজ করছে না। স্বামী এবং পরিবার থাকা সত্ত্বেও ওই পাগলাগারদে কেন ছিল? ওর মানসিক ভারসাম্য ঠিক না থাকার কারণে কি ওর পরিবার ওর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল, নাকি গল্পটা অন্য কিছু ছিল? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনারা দেখবেন যে কিভাবে কেউ নিজের স্বার্থের জন্য অন্য কারুর জীবনকে নিজের হাতের পুতুলের মতো নাচায়, বিশ্বাসঘাতকতার সব সীমা লঙ্ঘন করে ফেলে। চলুন ফিরে যাই কয়েক মাস আগে, যখন সুনিধির জীবনে সমস্যা শুরু হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ব্যাস আমি আসছি। আমি পৌঁছে যাব 5 মিনিটে। সুনিধি, সুনিধি কি হলো? তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আসছি বাবা, সবার জন্য চা বানালাম, এই জন্য দেরি হয়ে গেল। এই নাও, সবাই চা খাও। কি হলো, তোমরা হাসছো কেন? আরে মা, এতবার চা খাইয়ে আমার সুগার কি বাড়িয়ে দেবে নাকি? আবার চা? আবার? কিন্তু আমি তো এইমাত্র চা বানালাম। আরে আমার মিষ্টি ভুলো না বৌদি, তুমি তো 10 মিনিট আগেই চা দিয়ে দিয়েছিলে। এই দেখো কাপস। অদ্ভুত তো, আমার মনে নেই কেন? এ কি বৌমা, তোমার কি সত্যি সত্যি কিছু মনে নেই? মনে হচ্ছে আমার মিষ্টি বউকে দিয়ে বিডিও অফিসে খুব বেশি কাজ করাচ্ছে। কোনো ব্যাপার না, বিশ্রাম করো, সব মনে পড়ে যাবে। আচ্ছা, ভুল করেই হোক যেভাবেই হোক, দ্বিতীয়বার তোমার হাতে চা তো খেতে পেলাম। আচ্ছা মা, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, এবার এসো। হ্যাঁ যাচ্ছি। তাহলে চলো ম্যাডাম, আপনার গাড়িতে আমাকে একটু লিফট দিয়ে দেবেন। যাই তাহলে। সাবধানে নিয়ে যেও, কেমন? ঠিক আছে, চলো। বাই বৌদি। বাই। বৌমা, হ্যাঁ মা। একটু বাইরে এসো তো। কি হয়েছে মা? তোমার ব্যাগ কই মা? ব্যাগ? অফিস থেকে ফিরে এসে এখানেই কোথাও রেখেছি। এখানে কোথাও? ফ্রিজ খোলো। ফ্রিজ? খোলো, ফ্রিজ খোলো। কিন্তু আমি নিজের ব্যাগ ফ্রিজে কেন রাখবো? কি হয়েছে? কি হয়েছে মা? দেখ না বাবা, কি যে হয়ে গেছে, সব সময় উদাস হয়ে থাকে। আমি জানি না এটা কি করে হলো। দাদা, বৌদিকে একটু ঘোরাতে নিয়ে যা, বৌদির একটু ব্রেকের প্রয়োজন। রশনি, এটা মজা করার ব্যাপার নয়। ধীরাজ, একটু খেয়াল রাখিস ওর। আজকেও ব্যাগ ফ্রিজে রেখে দিয়েছে, কালকে বাড়ির কোনো জিনিস কোথাও রেখে ভুলে যাবে, কোনো দুর্ঘটনাও তো হতে পারে বাড়িতে। আরে মা, কোনো দুর্ঘটনা ঘটবে না, প্লিজ। আমি সত্যিই বুঝতে পারছি না এসব কেন হচ্ছে। আমি জানি তুমি অতিরিক্ত কাজ করছো, এই জন্য এইসব হচ্ছে। তুমি বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। চলো এসো, এটা আমায় দাও। ছাড়ো, দাও আমাকে। এসো এসো এসো।
স্যার। জয় হিন্দ সুনিধি। সুনিধি, এগুলো হলো খুবই জরুরি ফাইল। 2 ঘন্টার মধ্যে এগুলো মন্ত্রীর কাছে যাবে। এমনিতে আমি চেক করেই নিয়েছি, তুমি একবার ভালো করে দেখে নাও। তুমি এটা ভালো করে চেক করলে আমি আরো নিশ্চিন্ত হব। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ওকে। সুনিধি, সুনিধি, জয় হিন্দ স্যার। এসব কি? এগুলো সেই ইম্পর্টেন্ট ফাইলের পেপার যেগুলো আমি তোমাকে দিয়েছিলাম। হ্যাঁ, এসব কি করেছো সুনিধি? তুমি জানো এই ফাইলগুলো কতটা ইম্পর্টেন্ট? মন্ত্রী মশাইকে আমি কি জবাব দেব? স্যার, স্যার সত্যি আমি জানি না যে কি করে হলো এসব। স্যার এই ফাইলটাই তো পড়ছিলাম আমি, তারপরে আমার মাথাটা কেমন যেন ঘুরে গেল। আর সত্যি স্যার, তারপরে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। সুনিধি, তুমি একজন দায়িত্বশীল অফিসার। আমার মনে হচ্ছে তোমার একটা ব্রেকের প্রয়োজন। দ্যাট ইজ গুড ফর ইউ। না না স্যার, স্যার, স্যার নো সুনিধি, ইটস অ্যান অর্ডার। তোমার রেস্ট নেওয়া খুবই জরুরি। প্লিজ, তুমি সুস্থ হয়ে গেলে আবার কাজে জয়েন করবে। সুনিধি, তুমি ওই ব্যাপারটা নিয়ে আবার ভাবছো? কি করে না ভাবি বলো? তুমি জানো আমার কাজ আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। গত 3 বছরের চাকরিতে কোনো রকমের ত্রুটি রাখিনি আমি। স্যারও আমার উপর কতখানি ভরসা করতেন, কিন্তু একটা মুহূর্তেই সব শেষ হয়ে গেল। আরে বাবা, কিচ্ছু শেষ হয়ে যায়নি, সবকিছু আগের মতো হয়ে যাবে। জানো কেন? কারণ আমি তোমার সঙ্গে আছি। এবার চলো, এসব এসব কথা ভাবা এখন বন্ধ করো আর চলো, এসো। রোশনি, বৌদি, রোশনি, 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 শোনো, রোশনি, 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 রোশনি। কি হয়েছে সুনিধি? চেঁচামেচি করছো কেন? আন্টি, আপনি রোশনিকে দেখেছেন? জানি না রোশনি হঠাৎ করে কোথায় চলে গেল। সুনিধি, সুনিধি, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ভালো হয়েছে তুমি এসেছো।
রোশনি বাড়ি থেকে পালিয়ে গেছে। এসব কি বলছো তুমি সুনিধি? আমি সত্যি বলছি ধীরাজ, আমি নিজের চোখে ওকে পালাতে দেখেছি। আমি ওকে অনেক এসব আটকাবার কি চেষ্টা বলছো করলাম, তুমি? কিন্তু এই তো এখানে। কি হয়েছে বৌদি? রোশনি তুমি, কিন্তু তুমি তো পালিয়ে গেলে না। কি সব বলছো বৌদি? আমি তো ঘুমোচ্ছিলাম, এত চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এলাম। রোশনি, কিন্তু আমি তো নিজের চোখে তোমায় পালাতে দেখলাম। বৌদি তুমি এসব কি কথা বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এইভাবে কেউ বৌদির সঙ্গে কথা বলে নাকি? বাবা, আমার মনে হচ্ছে বৌমাকে কোনো ভালো ডাক্তার দেখানো উচিত। বৌমার এই বিভ্রান্তি ভালো লাগছে না। মনের ভুল? বাবা আমি একদম ঠিক আছি, কোনো মনের ভুল নেই আমার। আমি নিজের চোখে দেখেছি রোশনিকে পালাতে। ঠিক আছে মা, কোনো ব্যাপার নয়। এখন আমরা এখান থেকে যাই। চল যাই, এসো, তোমরাও এসো। এসো এসো। এসো মা, এসো, ওকে নিয়ে এসো। সরি, ক্ষমা করবেন। চলো। স্যার প্লিজ আমায় অফিসে যেতে দিন। বাড়িতে থেকে খুব অদ্ভুত লাগছে স্যার। ধীরাজ, ধীরাজ, ছেড়ে দাও ধীরাজকে। ধীরাজ, ছেড়ে দাও ধীরাজকে। কি তুমি? ছেড়ে দাও না ধীরাজকে। আরে মেরে ছেড়ে ফেলবে দাও। নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? কি করছো তুমি এটা? কি করছো কি? কেন মারছো ওকে? বাবা, ঠিক আছিস তো? আই এম সো সরি ধীরাজ, ক্ষমা করে দাও। তোমার ব্যথা লাগেনি তো? বৌদি এ তুমি কি করলে? অনেক হয়েছে বৌমা, এত দিন ধরে তোমার পাগলামি আমরা চুপচাপ সহ্য করছিলাম। প্লিজ। আজকে কি কাণ্ডটা করলো দেখো। তোকে কি না মারলো, আমার ছেলের গায়ে হাত তুলতে শুরু করলো। না মা, আমায় বিশ্বাস করো, আমি নিজে দেখেছি এই জ্যাকেটটা পরে কেউ ধীরাজকে মারছিল। কি হয়েছে তোমার সুনিধি? সুনিধি, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমার কি হয়েছে। আমি এসব কি করছি, কেন করছি? ব্যাস, আর অনেক হয়েছে। আর এই ব্যাপারটাকে হালকা ভাবে নিতে পারছি না। কাল রাস্তায় মাঝ রাতে গোলমাল করেছো, আজ এটা। বাবা চুপ কর। আরে বৌমাকে এবার ডক্টর দেখাতেই হবে। বাবা প্লিজ চুপ করো। পাগল নয় আমার বউ, এটা তোমরাও শুনে রাখো। না, আমি ডক্টরের কাছে যাব। এত সবকিছু অকারণে তো ঘটছে না, তাই না? বাবা ঠিকই বলছে ধীরাজ, আমি স্বপ্নেও তোমায় এভাবে ব্যথা দিতে পারি না। আর আমি নিজের হাতে আজ তোমায় এভাবে মারলাম। কি করে পারলাম আমি? না, আমি ডক্টরের কাছে যাব, চেক আপ করাবো। সুনিধির সব রিপোর্ট এসে গেছে। ওনার স্কিজোফ্রেনিয়া আছে। এই অসুস্থতায় রোগী সাধারণত সেই সব জিনিস দেখতে পায় যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এটাকে হ্যালুসিনেশন বলা হয়। এই মুহূর্তেই রোগী ঠিক থাকে, তো পর মুহূর্তেই সে অসুস্থ হয়ে পড়ে, আর তখনকার কথা পরে কিছু মনেও থাকে না। ডক্টর, এর চিকিৎসা তো অবশ্যই আছে। হ্যাঁ অবশ্যই আছে। তার জন্য ওনাকে আমাদের অ্যাসাইলামে ভর্তি করতে হবে। অ্যাসাইলেমে? কিন্তু কেন? ডক্টর, আমি আমার ফ্যামিলির থেকে দূরে যেতে চাই না। এমন কোনো উপায় নেই যে বাড়িতেই আমার চিকিৎসা হবে? একেবারেই না। এই অসুস্থতায় পেশেন্ট ভায়োলেন্ট, মানে কখনো কখনো হিংস্রও হয়ে ওঠে। যদি আপনি পরিবারের সঙ্গেই থাকেন তাহলে আপনার অজান্তে পরিবারের কারোর ক্ষতিও হতে পারে। আমার চিকিৎসা মেন্টাল হসপিটালেই হবে। সুনিধি, আমি চাই না আমার জন্য আমার পরিবারের কেউ বা তুমি কোনোভাবে আঘাত পাও। আমি আমার চিকিৎসা মেন্টাল হসপিটালেই করাবো। গায়ত্রী দেবীকে একবার ভিতরে পাঠিয়ে দিন, একজন পেশেন্টকে অ্যাডমিট করাতে হবে। ধীরাজ,
তুমি দেখা করতে আসবে তো? হ্যাঁ সুনিধি, আমি রোজ আসবো, ঠিক আছে? প্লিজ নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ ডক্টর। চুপ! ধীরাজ, আমি জানতাম তুমি ঠিক আসবে। সুনিধি, কি করছো? ধীরাজ, তুমি এসেছো, আমি জানতাম তুমি এখানে ঠিক আসবে। ধীরাজ, তুমি তো বলেছিলে তুমি আমার সাথে দেখা করতে রোজ আসবে। ধীরাজ, আমাকে এখান থেকে নিয়ে চলো, এরা ভালো না, আমি এখানে থাকবো না, আমি তোমার সাথে যাবো। ধীরাজ প্লিজ। সুনিধি, ধীরাজ, সুনিধি, তুমি জানো এখানে কেন এসেছি? আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি। আমি ডক্টরকে জিজ্ঞেস করি, উনি যদি বলেন তুমি ঠিক হয়ে গেছো তাহলে সঙ্গে করে নিয়ে যাব। ওকে, এবার যাও, খুব ভালো, যাও যাও ভেতরে যাও। যাও প্লিজ, ভেতরে যাও, এখানে যাও। না, আমি এখনই তোমার সাথে যাব, আমি তোমার সাথে যাব, আমি এখানে থাকবো না। ধীরাজ, বলছো তুমি সুনিধি? কোনো স্টাফ আছে এখানে? এক্সকিউজ মি, ধীরাজ, তোমার সাথে নিয়ে চলো। আপনারা কি করছেন? এই ধরনের পেশেন্টকে এইভাবে ছাড়ে নাকি? প্লিজ চলে যাও। সুনিধি, না প্লিজ, সুনিধি, হাত ছাড়ো আমার। চলো। ধীরাজ, যেও না। আমি ধীরাজের কাছে যাব, আমি আমার বাড়িতে যাব, আমি এখানে কিছুতেই থাকবো না। ধীরাজের কাঁদিস না, কাছে তুই যাব। কাঁদলে আমারও কান্না পায় আমি যে। এখানে থাকবো না, আমি বাড়ি যাব।
কাঁদে না, কাঁদে না। জানিস তো আমি না একটা গোপন রাস্তা জানি। হ্যাঁ চল আমি তোকে নিয়ে যাব। হ্যাঁ তুমি আমায় নিয়ে যাবে রানী? হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে যাব, চল আমার সাথে আয়। আচ্ছা। আমার তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ওই যে ধীরজ এসে গেছে। নমস্কার আঙ্কেল, নমস্কার আন্টি। হাই। সরি আসতে একটু দেরি হয়ে গেল, একটু কাজ পড়ে গিয়েছিল তাই। কোনো ব্যাপার নয় বাবা, বিয়ের দিন নিয়েই আমরা কথা বলছিলাম। ওসব ঠিক হওয়ার আগে তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি। ওই যে তোমার ডিভোর্সের প্রসিডিওর চলছে, ওটা কমপ্লিট হয়ে গেছে তো? হ্যাঁ একদম, আপনি একদমই চিন্তা করবেন না। অ্যাকচুয়ালি আমি আমার প্রথম স্ত্রীকে ডাইভোর্স দিতে চাইনি। আসলে ওর মেন্টাল পরিস্থিতি এমন হয়েছে যে কোর্ট ওকে ডাইভোর্স দেওয়ার জন্য সম্মতি দেয়। কি আর বলবো বেআই মশাই, ওই বিয়েটা কি বিয়ে ছিল? আমরা তো বুঝতেই পারিনি যে ওই মেয়েটা পাগল। বেচারা আমার ছেলেটা বিয়ের কোনো সুখ পেল না। আরে এত চিন্তা করো না। হ্যাঁ, এখন প্রিয়াঙ্কার মতো শিক্ষিত, নম্র, সুন্দরী মেয়েকে বৌমা হিসেবে পাচ্ছি। আমরাও যথেষ্ট ভাগ্যবান যে আপনাদের মতো রুচিসম্মত ঘরে আমার মেয়ের বিয়ে হচ্ছে। আরে আমরা তো চিন্তায় ছিলাম, আমাদের মেয়ে এত পড়াশোনা জানে, এত বড় চাকরি করে, ওর বিয়েতে আবার কোনো গন্ডগোল না হয়। আরে না না বেআই মশাই, আমরাও তো গর্বিত যে প্রিয়াঙ্কার মতো একটা মেয়ে আমাদের বৌমা হবে। আপনি একদম চিন্তা করবেন না, প্রিয়াঙ্কা এখন থেকে আমাদেরও মেয়ে। আর বেআই মশাই, 3-4 পর একটা শুভ দিন আছে, আমরা প্রস্তুতি নিই, ঠিক আছে? আপনাকে অনেক শুভেচ্ছা। আপনাকেও। ধীরাজ! 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 না, ও আমার স্বামী। তোর সাহস কি করে হলো? তোর সাহস কি করে হলো? তুই জানিস না ও আমার স্বামী, আমি ওর স্ত্রী। তুই কি জানিস না এটা? হ্যাঁ, সাহস কি করে হলো? কি করে হলো সাহস তোর? ধীরাজ, কি করছো তুমি? ধীরাজ, আমার ছেড়ে দাও। কি করে এলো? ছেড়ে দাও, ধীরাজ। কি আশ্চর্য! আমি ওকে ছাড়বো না। আরে ছেড়ে পালিয়ে দাও এসো আমায়। এখান থেকে। ওর সাহস পেল কোথা থেকে তোমার সাথে সম্পর্ক করার? হ্যাঁ? ছেড়ে দাও আমায়। ম্যাম সো সরি, আপনার কথা লাগেনি তো? ক্ষমা করবেন বেআই মশাই, জানি না ও এখানে কি করে চলে এলো। রোশনি, পাগলা গারদে ফোন করো। আচ্ছা বাবা। বিয়ের পরে আবার এরকম করবে না তো? আরে না না বেআই মশাই, আমি এক্ষুনি পাগলা গারদে পাঠিয়ে দিচ্ছি। আপনি নিশ্চিন্তে বিয়ের জোগাড় যন্ত্র করুন। হ্যাঁ আসুন, আপনি টেনশন করবেন না, আমি দেখছি। কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। আমাদের সবকিছু বন্ধ করে দিচ্ছিলে উনি। ধীরাজ! ধরে রাখো। ধীরাজ! ধরকে। বাবা আমি পাগলা গারদে ফোন করে দিয়েছি, ওরা আসছে। ধীরাজ, আমি পাগল নই। এটা তো আমার নিজের বাড়ি, তাই না? তুমি আমার স্বামী, আমি তো তোমার স্ত্রী। কিসের ধীরাজ, স্বামী আর কোন বাড়ি? হ্যাঁ, একটা শব্দ মুখ থেকে বের করলে না তোকে এখানেই মেরে ফেলবো। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, বুঝেছিস? কোর্ট তো অর্ডার দিয়ে দিয়েছে, সব শেষ হয়ে গেছে, বুঝেছিস? ধীরাজ, তুমি মিথ্যে বলছো, তাই না? তুমি তো আমায় খুব ভালোবাসো। আমি তোমার স্ত্রী ধীরাজ। আমি তোমাকে ভালোবাসি না। তুই জানিস আমি তোকে কেন বিয়ে করেছিলাম? তোকে ভালোবেসে বিয়ে করিনি, নিজের সুবিধার জন্য করেছিলাম। আমি ভেবেছিলাম তুই ভিডিও তাই আমাদের কাজে আসবি, কিন্তু তুই আমাদের কোনো কাজের নয়।
হ্যাপি 4-month অ্যানিভার্সারি। এটা তোমার জন্য। তোমার কিন্তু মনে ছিল না, কিন্তু আমার মনে ছিল। কি? আজ আমাদের বিয়ে 4 মাস পূর্ণ হয়েছে। ধীরাজ, 4 মাসে অ্যানিভার্সারি কে পালন করে? আমার মতো ভালোবাসে সেই স্বামী। তুমিও না ধীরাজ, আমি তো তোমার জন্য কোনো গিফট আনিনি। বলো তো তুমি কি চাও? বলবো? পাক্কা? ধীরাজ, একদম পাগল তুমি। সিরিয়াসলি বলো কি চাও তুমি? আচ্ছা, যদি সিরিয়াসলি বলি তো বিডিও ম্যাম কি আমাকে গিফট দেবে? কেন দেব না, বলো তো। এদিকে এসো, এসো না আমার সঙ্গে। বসো এখানে, বসো এখানে। এই হলো আমার ছোট গিফট। পড়ো। এই টেন্ডারগুলো ভালো করে পড়ে নাও আর এটাকে দয়া করে পাস করিয়ে দাও। না ধীরাজ, কি হলো? এই তো বাবার ওই ফাইলটাই, তাই না? যেটা অনেকদিন আগেও আমি রিজেক্ট করেছিলাম। আর আমি বাবাকে আগেও বলেছিলাম যে সরকারি নিয়মানুসারে এই টেন্ডারটা ঠিক নয়। আর এই দেখো, এতে ওই কন্ট্রাক্টরের নাম আছে যে ওই ব্রিজটা বানিয়েছিল, যেটা ভেঙে গেছিল আর তাতে অনেক লোক মারা গেছিল। দেখো সুনিধি, আমি জানি এতে প্রবলেম ছিল, কিন্তু যা প্রবলেম ছিল তা আমরা অলরেডি সেগুলোকে মিটিয়ে ফেলেছি। তুমি একবার প্লিজ ফাইলটা পড়ে নাও। ঠিক আছে ধীরাজ, তুমি যখন বলছো আমি একবার দেখে নিচ্ছি। থ্যাঙ্কস। ডালটা কিন্তু খুব ভালো হয়েছে বৌমা। থ্যাংক ইউ। সুনিধি, ডালটা সত্যিই ভালো হয়েছে। থ্যাংক ইউ। আরে বৌমা, ওই ফাইলটা তো তুমি পড়েছো না? তো কবে পাস হবে বলো তো আমাদের টেন্ডার? আসলে ফাইল তো আমি পড়ে নিয়েছি, কিন্তু ওই টেন্ডার পাস হবে না, সরি। সুনিধি, আমি তোমাকে বলেছিলাম তো এই টেন্ডারটা পাস হওয়া খুব দরকার। দেখো, এতবার বলার পরেও ওতে এমন কিছু জিনিস ছিল যা সরকারি নিয়মের বিরুদ্ধে। আর এই প্রপোজালটাতে কন্ট্রাক্টের কোয়ালিটিতে নয়, বরং লোভের কথা ভাবা হয়েছে। এভাবে কি করে বারণ করতে পারো বৌমা? এই পরিবারের প্রতি তোমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? আমায় ক্ষমা করে দেবে মা, বাড়ির বউ হিসেবে আমি এই পরিবারের প্রতি সব দায়িত্ব পালন করব, কিন্তু নিজের পদের অপব্যবহার করে এরকম কাজ কখনো করব না। ঠিক আছে বৌমা, তোমার যেটা মনে হবে ভালো মনে করবে সেটাই করবে। ঠিক আছে। তুমি ওকে যেতে দিলে কেন? তোমরাই তো বলেছিলে না ওকে বিয়ে কর, সমস্ত টেন্ডার পাস হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আর একে দিয়ে কোনো কাজ হবে না। ওকে আর সহ্য হচ্ছে না। অনেক দিন ধরে নিজেকে কন্ট্রোল করছি। আমি আর পারবো না। আমি ওকে ডাইভোর্স দেব। তো সহজ নয় ডিভোর্স দেওয়া। আরে কেন এত সহজ নয়? লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, যদি ও জেনে যায় যে আমরা আমাদেরই স্বার্থে ওকে ঘরের বউ করেছি, তাহলে উল্টে আমাদেরই ফাঁসিয়ে দেবে। বাবা, আগে ওর ওই সরকারি চাকরিটা নষ্ট করতে হবে, কারণ যতক্ষণ ওই পদেও থাকবে আমাদের একটা টেন্ডারও ও পাস হতে দেবে না। এবার অন্য কিছু ভাবতে হবে, যার সাহায্যে ওই মেয়েটা আমাদের ঘর থেকে নেমে যায় আর ওর হাত থেকে সরকারি চাকরিটাও চলে যায়। কিন্তু এসব হবে কি করে? আমি এমন একজন লোককে চিনি যে আমাদের এই ব্যাপারে সাহায্য করবে। স্যার, বাবা অনেক প্রশংসা করছিল আপনার। আশা করি আপনি আমাদের নিরাশ করবেন না। আপনি একদম চিন্তা করবেন না, আমি এরকম অনেক কেস হ্যান্ডেল করেছি, অনেক ডিভোর্স করিয়েছি। এরপর আপনাকে কি করতে হবে তা আমি সময় সময় বলে দেব।
আপনারা শুধু সুনিধিকে কিছু জানতে না দিয়ে ওর খাবার দাবারের মধ্যে ওষুধটা মিশিয়ে দিতে থাকুন, তারপরে আমি দেখে নেব। আর আমরা তোমায় ওই ওষুধ দিতে থাকি যাতে তোমার ব্রেন কাজ না করে। আর যা যা আমরা তোমাকে বলতাম তুমি সবই মেনে নিলে। আমরা একটার পর একটা এমন ঘটনা ঘটাতে থাকতাম যাতে তোমার মনে হয় তুমি পাগল হয়ে যাচ্ছ। এমনকি তোমার হাতে আমায় মারও খেতে হয়েছে। ওই ঘটনার পর আমি জানতাম যে তুমি বিশ্বাস করবে তুমি পাগল হয়ে যাচ্ছ। আর তারপর ডক্টর যোশীর মেন্টাল হসপিটাল সত্যিই তোমাকে পাগল করে দিল। আমরা তোমার পাগল হওয়ার সার্টিফিকেটও পেয়ে গেলাম আর চটপট ডাইভোর্সও। তুমি পাগল নও মিস বিডিও অফিসার, তোমায় আমরা নিজেদের স্বার্থে পাগল বানিয়েছি। ওই তো, বুঝেছো? ধরো ওকে, ধরো, ধরুন ওকে, তাড়াতাড়ি ধরে নিয়ে যাও। ধরুন ওকে, নিয়ে যান এখান থেকে। আপনাদের এত টাকা কি জন্য দিয়েছিলাম? যাতে ও ফিরে আসে। ক্ষমা করবেন, এরকম ঘটনা কি করে ঘটলো জানি না, আর হবে না। চলো নিয়ে যাও, নিয়ে যাও ওকে। এক্ষুনি, যাও। আমি পাগল নই, আমি পাগল নই। দেখুন ডক্টর, 4 দিন পরে আমার বিয়ে, এরকম ভুল যেন আর কোনোদিন না হয়। যা নিজের কাজ করুন গিয়ে। সুনিধি কঠোর পরিশ্রমের ফলে সরকারি চাকরি পেয়েছিল, পজিশন পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওর বিয়ে এরকম একটা লোভী আর খারাপ পরিবারে হয়েছিল, যেখানে ওর শ্বশুরবাড়ির লোকেরা ওর পাওয়ারকে নিজেদের অসৎ কাজে ব্যবহার করতে চেয়েছিল। সুনিধি একজন সরকারি অফিসার ছিল, কিন্তু সুনিধির মতো বুদ্ধিমান মানুষও ঠকে যেতে পারে যখন তাদের পিঠে ছুরি মারা মানুষটা নিজেরই কেউ হয়। ধীরাজ আর ওর পরিবার সুনিধিকে লড়াই করার মতো অবস্থাতেও রাখেনি, ও সম্পূর্ণ ভেঙে পড়েছিল। এখন এটাই দেখার যে এই পরিস্থিতির অন্ধকার কুয়ো থেকে ও কি বেরিয়ে আসতে পারবে, ওর অপরাধীদের ও কি উপযুক্ত শাস্তি দেওয়াতে পারবে। চলুন দেখি। সুনিধি, তুই আবার ফিরে এলি? দেখ না, তোকে পালাতে আমি সাহায্য করেছিলাম তো, তাই এরা আমাকে এখানে নিয়ে এসেছে। তুই তো তোর স্বামীর সাথে দেখা করতে গিয়েছিলি না? বল না, বলছিস না কেন কিছু? স্বামী, স্বামী, আমি তো পাগলই ছিলাম না, আমার স্বামী আমায় পাগল করেছে। পাগল বানিয়ে দিয়েছে? কি বলছো কি তুমি? এখানে কি করছো? বেঁধে দিয়েছো তো, যাও এবার নিজেদের কাজ করো। খুব অন্যায় করেছো এখান থেকে পালিয়ে গিয়ে। এবার তোমার এমন হাল করব যে পালাবার চিন্তা আর মাথাতেই আসবে না। না, না, ধীরাজ বাবু, আপনি একদম নিশ্চিন্ত হয়ে ধুমধাম করে বিয়ে করুন। আমি যা প্রমিস করেছিলাম, সুনিধির ডোজ বাড়িয়ে দিয়েছি। এখন ওর অবস্থা খুব খারাপ। আপনার বিয়েতে আর ভবিষ্যৎ জীবনে কোনো প্রবলেম হবে না। সুনিধি আর কখনোই এখান থেকে বাইরে যেতেই পারবে না।
সুনিধি তোর কি হয়েছে? ডক্টর বাঁচাও, দেখো সুনিধির কি হয়ে গেছে, সুনিধি উঠছে না। মরে টরে গেল না তো আবার? ঝামেলা হয়ে যাবে তাহলে। এক্ষুনি চেক আপের জন্য নিয়ে চলো। বোকা বানিয়েছি, বোকা বানিয়েছি। এই বিয়েটা আটকাও। সুনিধি, তুমি এখানে কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? আবার তুমি নাটক শুরু করে দিয়েছো। এই পাগলটা এখানে কি করছে? এই পাগলা গারো থেকে আবার চলে এসছে। আরে কেউ ধরো একে। এই আরে ধরো, ধরো সবাই, ধরো, ধরো ওকে। ধরো, ধরো। আগে আসবে না। আমি পাগল নই। আপনারা আপনাদের মেয়েকে ওর হাতে দেবেন না। ও আপনার মেয়েকে নয়, বরং আপনার মেয়ে সরকারি চাকরিকে ভালোবাসে। এভাবেও আমাকেও ফাঁসিয়েছিল। যখন আমি ওর কন্ট্রাক্ট পাশ করাইনি, তখন আমার কাছ থেকে ডিভোর্স পাওয়ার জন্য, আমায় পাগল প্রমাণ করার জন্য এসব করেছে। এসব কি বলছে কি তোমার প্রথম স্ত্রী? বোঝাও আমাকে। প্রিয়াঙ্কা দেবী, আপনি ওর কথা কেন বিশ্বাস করছেন? ও তো পাগল। আমি জানতাম আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। এই জন্য প্রমাণ নিজের সঙ্গে নিয়ে এসেছি। গায়ত্রী দেবী, ঠিকই বলছে ও। আমি ওই মেন্টাল হসপিটালে কাজ করি। সুনিধি কখনো পাগল ছিলই না। ওকে ওখানে পাগল বানানোর জন্য ওষুধ খাওয়ানো হতো। কি করছো? জল তো লাগবে। এমনি খাইয়ে দাও। মানুষও, জানোয়ার নয়। যাও জল নিয়ে এসো। সুনিধি, তুমি আমার কথা মন দিয়ে শোনো। এই লোকগুলো তোমাকে পাগল হওয়ার ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু যেভাবেই হোক ওই ওষুধ খাওয়া যাবে না। আমি কয়েকটা চিনির ট্যাবলেট দিয়ে যাচ্ছি। যদি তোমাকে ওষুধ খেতে বলে আর তোমাকে ওষুধ খেতেই হয়, তাহলে এগুলোকে খাবে। ওদের দেওয়া কোনো ওষুধ তুমি খাবে না। আর একটা কথা মনে রেখো, তোমাকে কিন্তু পাগল হওয়ার নাটক করতে হবে, ঠিক আছে? জল দাও, আমি খাইয়ে দিচ্ছি। আর যখন থেকে ওই ওষুধ খাওয়া বন্ধ করলাম, আমি ধীরে ধীরে সুস্থ হলাম। গায়ত্রী আমায় অনেক সাহায্য করেছে। আর যে ওষুধ আমাকে ওখানে দেওয়া হতো, গায়ত্রীর স্বামী বিজুর সাহায্যে আমি সেগুলো পরীক্ষার জন্য পাঠিয়েছি। আর পরীক্ষার রিপোর্ট এটা বলছে যে এই ওষুধ আমায় দেওয়া হতো, সেই ওষুধ খেয়ে ধীরে ধীরে আমি পাগল হয়ে যেতাম। এরা সবাই আমায় পাগল প্রমাণ করার জন্য এই পুরো গেম প্ল্যানটা করেছে। আপনারা বলুন, এখনো আপনারা নিজেদের মেয়ের বিয়ে এই ছেলেটার সাথে দিতে চাইবেন?
আমি ভাবতেও পারছি না কোনো মানুষ এরকম নিচু মনেরও হতে পারে। ছি! কোথায় 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 সুনিধি? হ্যাঁ, কোথায়? আসুন আসুন ডাক্তার বাবু, আপনার জন্য অপেক্ষা করছি। ইন্সপেক্টর স্যার, গ্রেপ্তার করুন সবাইকে, আর এই ডাক্তারটাকেও। ওই মেন্টাল হসপিটালে আমার মতন না জানি কত মেয়ে আছে, টাকা নিয়ে যাদেরও পাগল বানিয়েছে। থ্যাঙ্কস সুনিধি, আজ শুধুমাত্র তোমার জন্য আমার জীবন নষ্ট হওয়ার থেকে বেঁচে গেল। থ্যাংক ইউ সো মাচ। সত্যি বলতে ধীরাজ আর ওর পরিবার সুনিধির মতো একজন ভালো এবং সৎ অফিসারের যোগ্যই ছিল না। নিজেদের ব্যবহারে ওরা এটা প্রমাণ করে দিয়েছিল। এটা সুনিধির সাহস আর অতীতে করা ওর ভালো কাজগুলোর ফলই ছিল যে গায়ত্রী আর বীরজু ওর সাহায্যের জন্য এগিয়ে আসে আর ওই নরক থেকে বেরিয়ে আসতে পারে। এই অপরাধের ঘটনায় সমান দোষী ছিল ডক্টর যোশী, যে মনুষ্যত্বের সঙ্গেই ডাক্তারির মতো মহান পেশার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছিল। যখন এই ডাক্তারের মুখোশ খুলল তখন তার লাইসেন্স তো বাজেয়াপ্ত হলোই, ওকে জেলেও যেতে হলো। আজ ধীরাজ, ওর মা বাবা আর ডক্টর যোশী জেলের গড়াদের পেছনে নিজেদের অপরাধের শাস্তি ভোগ করছেন। কিন্তু আমাদের এই কথাটা বুঝতে হবে যে এই ধরনের অপরাধকে আমরা থামাবো কি করে। নিজের মেয়ের বিয়ে দেওয়ার আগে ছেলে আর তার পরিবারের ব্যাপারে ভালো করে খোঁজ নেওয়া, তাদের মানসিকতা বোঝা অত্যন্ত জরুরি। বিয়ে জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাই এটা জানা খুব জরুরি যে এরা কোনো অসৎ উদ্দেশ্যে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করছে না তো। যদি এমনটা হয় তাহলে একটুও দেরি না করে সতর্ক হয়ে এরকম জালিয়াতির শিকার হওয়া থেকে বাঁচুন। এই আশা নিয়েই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অপরাধের এরকম ভয়ঙ্কর এবং সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।